স্বাগতম সবাইকে আজকে রিসিভ পেপার রাইটিং কোর্সের উইক 6 এর সেকেন্ড লেকচার। আজকের লেকচারে আমরা যেটা দেখব এটা একটু ডিফারেন্ট টপিকটা এবং টপিকটা নিয়ে হয়তো আমাদের অনেকেরই ধারণা কম। তবে আমরা একদমই শুনিনি যে এই কাজটা আমাদের করতে হবে। সেটা কি? প্রাইমারি রিভিউ ফ্রম প্রফেশনাল এক্সপার্ট পারসন। আমি রিসার্চ পেপার লিখে ফেললাম। রিসার্চ পেপারের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ যেভাবে লেখা দরকার সেভাবেই লিখছি। আমার মতে মনে হচ্ছে যে আমি কমপ্লিটলি ওকে আমার সাইড থেকে। এখন আমি রিসার্চ পেপারটাকে আজ একবার প্রুফ ফ্রি এডিট করলাম, ভালোভাবে ফরম্যাটিং করলাম। এখন আমার বাস সাবমিট করা। নাও এই জিনিসটা ভুল। এই পর্যায়ে এসে আমি যখন এডিট করলাম, ফরম্যাট করলাম, এডিট করলাম, এই পর্যায়ে এসে আমার একটা কাজ দাঁড়াবে সেটা হচ্ছে কি প্রাইমারি রিভিউ ফ্রম আ প্রফেশনাল এক্সপার্ট পারসন। কারণ কি? এই জিনিসটা বলতে কি বুঝাচ্ছে? আমরা কেন এটা করব? ফাইনাল এডিটিং এর পর আমরা যে একজনকে এটা দিব আমাদের রিসার্চ পেপারটা রিভিউর জন্য এটা কেন? টু মেক মিনিংফুল রিসার্চ। আমার রিসার্চ পেপারটা যে জায়গায় বর্তমানে আছে তার থেকেও মিনিংফুল একটা পজিশনে আমি নিয়ে যাওয়ার জন্য টু ফাইন্ড আউট দ্য ফল্টস। আমরা কখনোই বলতে পারি না যে একটা জিনিস 100% এজ এ হিউম্যান বিইং আমাদের জীবনের একটা সামান্য ফল্ট থাকতেই পারে। কিংবা ছোট, ছোট ফল্টস দেখা যেতে পারে যে আমার পেপারে অলরেডি ছিল যেটা নিয়ে আমরা লাস্ট রিভিউ পর্যন্ত গিয়েও হয়তো কমপ্লিট করতে পারিনি। এটাকে রিকভার করতে পারিনি। তখন আমার এই যে ফলগুলো থাকবে আমি যদি একজন এক্সপার্ট কাউকে দিই, প্রফেশনাল কাউকে দিই, সে কিন্তু একবার দেখেই বলে ফেলতে পারবে যে আমার এই জিনিসগুলোকে এখানে কারেকশন আমার প্রয়োজন। ইমপ্রুভ দেওয়া রিসার্চ রিপ্রেজেন্টেশন। রিসার্চের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমি অনেকবার এই কথাটা বলেছি এবং এই পর্যায়ে সারাগুলো বলছি। কারণ আমি যেভাবে রিসার্চটা করছি সেভাবে ঠিকমতো রিপ্রেজেন্ট করছি কিনা। আমি যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট না করতে পারি সেই পেপারটা কিন্তু আমার রিসার্চের কোয়ালিটি হারাবে। একটা ভালো জায়গায় হয়তো পাবলিশ নাও হতে পারে যেখানে পাবলিশ হওয়ার কথা না। আমার এই রিপ্রেজেন্টেশনকে ইমপ্রুভ করার জন্য কিন্তু একজন ভালো কারো সাজেশন দরকার। To find an accurate conclusion. আমার রিসার্চ পেপারে আমি জানি সিকোয়েন্স অনুসারে লিখতে হয়। আমার রিসার্চ পেপার কি শেষ পর্যন্ত আদৌ সেই পারফেক্ট অ্যাকিউরেট কনক্লুশন পেলো কিনা এটা আমি ফাইন্ড আউট করতে হবে। কারো কাছ থেকে এক্সপার্ট কারো কাছ থেকে সাজেশন নিতে হবে। To find some amazing flaws so that can be improved in future. Amazing flaws কেন বলছি আমি এখানে? কারণ আমি বিভিন্ন ধরনের ফ্লস এমন হতে পারে যে ফ্লস গুলো আমি কোথাও চিন্তাও করিনি। আমার পুরো পেপার অলরেডি লেখা শেষ কিংবা রিসার্চে একজন দেখে আমাকে বলতে পারে তুমি তো এই কাজটা এভাবেও করতে পারতে জিনিসটাই। এগুলো হয়তো ওরা খুবই ভালো হতো। এই প্লটটা যে সে বলছে ইটস আ বোনাস পয়েন্ট ফর আস। কজ এটা দিয়ে আমি পরবর্তীতে কিন্তু একটা ভালো আরো কাজ সম্পন্ন করতে পারি। এটা মাথায় রেখে আমি পরবর্তী যতগুলো রিসার্চ করব আমি ওটাতে মনে রাখবো যে হ্যাঁ, আমাকে এভাবে বিভিন্ন দিক থেকে চিন্তা করতে হবে রিসার্চের এই জিনিসগুলোকে আমার কনসিডার করতে হবে। ওকে। এই যে পুরো জিনিসটা বলছি এই জিনিসটা একজন এক্সপার্ট একজন প্রফেশনাল কাউকে দিয়ে রিভিউ করানো একবার লাস্ট চেক করানো কেন প্রয়োজন ও কাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে যারা আমরা একদমই নতুন যাদের আমাদের রিসার্চ নিয়ে আইডিয়াটা কম আমরা প্রথম রিসার্চ পেপার রাইটিং শুরু করেছি কিংবা এমনও হয় এক দুটা রিসার্চ পেপার অলরেডি হয়ে গেছে কিন্তু তারপরও তাদের কিন্তু সত্যি প্লস ছিল তারা তাদের অনেক ধরনের আহ, যে সমস্যা সেগুলো নিয়ে সামনে আগাচ্ছে এই পর্যায়ে আমাদের উচিত অভিজ্ঞতারও অবশ্যই সাজেশন নেওয়া একা, একা কখনোই যেন এই রিসার্চটা না করি। রিসার্চ থেকে একজন অভিজ্ঞতার কাছ থেকে এক্সপার্টদের কাছে গাইডলাইনস নেওয়া প্রয়োজন। যারা একদমই ১ম শুরু করছে তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়াবে। কেননা আমাদের হতে পারে যে বিভিন্ন ধরনের যে টেমপ্লেট ফরম্যাটে ছিল সেটা ভুল হতে পারে। তারপরে আমরা রিসার্চ এর পুরো কাজটা করলাম। হতে পারে সেখানে আরো সুন্দর কিছু এড করা যেত যেটা এড করে আমি এক্সটেন্ড করে পরবর্তীতে আরো ভালো কাজ করতে পারি। এই ধরনের ভুলগুলো কিন্তু প্রতিনিয়তই উঠে আসবে। এভাবে হতে পারে। এমনও হয় যে টেমপ্লেটে করতে যাচ্ছি অথর বিভিন্ন নেম থাকে আমার টেমপ্লেটে। সেই নেমগুলো আমি বসাতে গিয়ে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে কোনোভাবে। আমরা অনেকেই কি করি সেইভাবে সাবমিট করে দিই। আমরা যদি জিনিসগুলো না বুঝি, না জানি এর মানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ভুল খুব সহজেই হয়। তাই
আমাদের করা উচিত একজন এক্সপার্ট কারো কাছ থেকে সাজেশন নেওয়া। এখন এইজন্য প্রশ্নটা এরাইজ হবে, who can be that person? কার কাছে আমরা হেল্প চাবো? এখানে ১ম এই আমরা যার নাম বা যাদের কাছে আমরা দিতে পারি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, আমাদের একেবারেই ডিপার্টমেন্টে আমরা যেখানে পড়াশোনা করছি, এই ডিপার্টমেন্টের টিচারদের কাউকে দেয়া যে, "স্যার কাইন্ডলি আপনি যদি আমাকে এই বিষয়ে হেল্প করতেন।" তারা অনেক অভিজ্ঞ, তাদের অনেক নলেজ এই বিষয়ে। তারা অনেক ভালো বোঝেন জিনিসগুলো। তারা তাদের এক্সপেরিয়েন্স থেকে আমাদের খুব সহজেই এই জিনিসটাতে সাহায্য করতে পারে যে, "তোমাকে এই জায়গাগুলোতে আরো ইমপ্রুভমেন্ট অনেক তুমি এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট না করে এইভাবে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করো, সেটা আরো বেশি সুন্দর হবে। আরো বেশি ভালো হবে।" এই ডাটাগুলোকে এভাবে এনালাইসিস করে নেবে। তারা খুব সহজে আমাদেরকে এই জিনিসগুলোতে হেল্প করতে পারে। আমরা যদি আমাদের সুপারভাইজার স্যারকে বলি যে, "কাইন্ডলি আমাদেরকে এই জায়গাগুলোতে একটু হেল্প করেন। আমার মনে হয় এই যে জায়গাগুলোতে আমি বুঝতে পারছি না, কিংবা আমার পুরো লেখাটা শেষ। আমার একটু এই এখন আমার মনে হয় যে এই বিষয়ে একটু আমার আপনার সাজেশন দরকার। কাইন্ডলি যদি আপনি আমাদেরকে এই সাজেশনটা প্রোভাইড করেন।" অবশ্যই তারা এই ডিসিশনটি আগ্রহী হবেন এবং অবশ্যই তারা হেল্প করবেন। ওকে। ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট, আমাদের কোর্সের টিচাররা, সুপারভাইজার স্যার, তাদের কাছ থেকে আমরা ফার্স্ট এ অ্যাপ্রোচ করব সাজেশনের জন্য। ওকে ফাইন। দেন যদি তারা এভেইলেবল না হয়, একান্তই তারা যদি এভেইলেবল না থাকেন, কোনোভাবেই কনট্যাক্ট করতে পারলাম না, এমন যদি সিচুয়েশন কখনো হয়, দেন আমরা তাদের কাছে যাব। এটা হচ্ছে ডিপার্টমেন্টের খুবই সিনিয়র কেউ, যারা কিনা আ আ আপনার সিনিয়র কেউ যে কিনা এই বিষয়ে অনেক এক্সপার্ট, যার এই বিষয়ে আগেও নলেজ রয়েছে। তার ভালো রিসার্চ পাবলিকেশন রয়েছে, কার এই বিষয়ে নলেজ আছে। তার কাছে আমরা যেতে পারি যে, আমি এরকম আমার রিসার্চ পেপার লেখা শেষ। আর কি কোন ধরনের জিনিস এখানে এড করা প্রয়োজন, নাকি কোন চেঞ্জ এর প্রয়োজন, আপনি যদি কাইন্ডলি আমাকে সাজেস্ট করেন। তার কাছে আমরা যেতে পারি। বিকজ তার যে নলেজ অবশ্যই একদমই যে ১ম তার বিগিনার থেকে তার নলেজটা ভালো, সে আমাদেরকে সাজেস্ট করতে পারে। থার্ড অপশন কি হতে পারে? আমরা কোনো অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন কিংবা একাডেমিক অর্গানাইজেশনের সাথে যদি আমরা কানেক্টেড থাকি, সেখানে কিন্তু অনেক ভালো লেভেলের যে পোস্ট গুলো থাকে, ওখানে অনেক সিনিয়র কেউ থাকেন যার এই বিষয়ে অনেক ভালো নলেজ, যে রিসার্চ সম্পর্কে অনেক ভালো জানেন। তার কাছে আমরা কি করতে পারি? সাজেশন চেয়ে পারি যে, "স্যার অথবা ম্যাডাম, আমি এখানে কিভাবে ইমপ্রুভ করতে পারি? কাইন্ডলি সাজেস্ট আস।" এছাড়াও তার পরবর্তীতে যদি এই সেট থেকে এই ৩ টা জিনিস থেকে আমরা না পাই, তখন সেক্ষেত্রে আমাদের যে পরিচিত যারা রিসার্চ করেন, রিসার্চ বুঝেন, রিসার্চ নিয়ে তার অনেক নলেজ রয়েছে। আমরা তাদের কাছে সহজেই এটাকে বলতে পারি, "কাইন্ডলি একটু রিভিউ করে দেন। আমি আমার পেপারটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি।" আমরা লিখছিলাম যে কাদের থেকে হচ্ছে আমরা কি করতে পারি, জিনিসগুলোকে রিভিউ করতে পারি আমরা প্রথম সাবমিশন এর আগে। এখন কাদের থেকে করাতে পারি, এটা যদি লিস্ট আমরা আরেকবার দেখতে পারি। That can be our professors or supervisors and others. কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা হচ্ছে খুব এক্সপেরিয়েন্স, তাদের থেকে আমাদের কি করা উচিত, তাদের রিসার্চ পেপার গুলোকে একবার করে রিভিউ করানো উচিত। যেখানে যে জায়গাগুলোতে আমাদের ফল্ট, সেই জায়গাগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি সেগুলোকে ডিটেক্ট করতে পারি, এবং ডিটেক্ট করার সাথে, সাথে আমাদের কাজ হচ্ছে সেগুলোকে কি করা, আপডেট করা। বাট এই জিনিসটা কাদের থেকে করতে পারি, এই নিয়ে অনেকটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যারা এই রিলেটেড কাজের সাথে সংযুক্ত এবং অনেক বেশি অভিজ্ঞ, তাদের থেকেই করতে হবে। আমাকে একবার হলেও জাস্ট রিভিউ করতে হবে। যে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা আমাদের কি করতে পারবো, রিসার্চের যে মিনিংফুল ব্যাপারটা, রিসার্চটা আমার মিনিংফুল হবে। এর সাথে আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো। আমরা আমাদের রিপ্রেজেন্টেশনটাকে ইমপ্রুভ করতে পারবো। ওভারঅল আমাদের যে এত সময় ধরে একটা রিসার্চ করা, রিসার্চ পেপার লেখার যে একটা টার্গেট ছিল, সেটা সার্থকতা হবে পুরোটা। এটাই আমাদের এখন করণীয়, যে একজন সব যখন হয়ে যাবে, একদম সাবমিশনের আগে কারো কাছ থেকে আমাদের এই বিষয়ে একটু সাজেশন বা গাইডলাইনস নেওয়া। এইভাবে আমরা আমাদের রিসার্চ পেপারকে আরো সমৃদ্ধ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকের লেকচারের জন্য। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।